বাপ মরা মাইয়া অথচ ফষ্টি নষ্টি করে বেড়ায় গ্রামের চেয়ারম্যানের পোলার সাথে। পোলাডা গ্রামে আইলেই শুরু হইয়া যায় এদের নষ্টিগিরি। সেটা কি আর বলতে, ডলডলি তো আমরা সবাই চোখের দেখি, চিপাই চিপাই দেখা যায় মাঝে মাঝেই। দেখো গিয়ে আরও কত কি করে বেড়ায় আড়ালে। বাপটা ময়রা বোধ হয় ভালাই করছে, এমন মাইয়া থাকলে গলায় দড়ি দেওয়া লাগতো। সকাল সকাল জায়েদা বানুর নিজের মেয়ের সম্পর্কে এসব শুনে রক্ত মাথায় উঠে যায়, মুখটা রেগে রঙিন হয়ে ওঠে। গ্রামের লোকের এসব কথা শরীর জ্বালিয়ে দেয় ওনার। সকাল সকাল পুকুর পাড়ে এসেছিলেন কিছু জামা কাপড় কেচে দিতে, কিন্তু মহিলাদের এসব শুনে রাগে কাঁপতে লাগলেন তিনি। মানুষের চামড়ার মুখ কি আর ধরে রাখা যায়? আর কয়জনের মুখ তিনি আটকাবেন? তাই তিনি কাপড় চোপড় নিয়ে রেগে মেগে ছুটলেন বাড়ির দিকে। স্বামীহারা নারী জায়েদা বানু, এক মেয়ে এক ছেলে নিয়ে সংসার, খুব কষ্ট করে সেলাই মেশিনের কাজ করে সংসার চালান। স্বামীর রেখে যাওয়া কিছু জমি জমা আবদি দিয়ে সংসার চালান একা। স্বামী ছাড়া স্বামীর ভিটে মাটিতে টিকে থাকা যে কতটা কষ্টের, যন্ত্রণা, লাঞ্ছনার, তা তিনি অস্থিমজ্জায় টের পেয়েছেন। এখনও সেই যন্ত্রণা কুড়ে কুড়ে খায় ওনাকে। ভেতরটা কষ্টে ঝাঁঝরা হয়ে গিয়েছে এই মাটিতে দুই সন্তান নিয়ে টিকে থাকতে। গ্রামের লোকের নানান ধরনের নানান কথা শুনে এসেছেন 10টা বছর ধরে। কত মানুষ কত অপবাদ দিয়েছেন তার ইয়াত্তা নেই, তবুও তিনি হাল ছাড়েননি। দুই সন্তান নিয়ে টিকে গিয়েছেন, এমনকি নিজের দেবর ভাসুরও সম্পদের লোভে উচ্ছেদ করতেও কম কিছু করেনি। সেসব ভুলে যাননি তিনি, তবে মেয়ের জন্যেই সেই চাপা পড়া অপবাদ আরও তরতাজা হয়েছে। মেয়েকে নিয়ে যেমন কথা শুনতে হয়, সেই সাথে তাকেও অনেকে অপবাদ দিতে সংকোচ বোধ করে না। মেয়ের সাথে দেখো গিয়ে ওই বিধবারও হয়তো লাইন গার্ড আছে চেয়ারম্যানের লাগে। এসব কথা ওনার শরীর মন বিষিয়ে তুলে। তখন ইচ্ছে হয় দুই ছেলে মেয়েকে নিয়েই গলায় দড়ি দেওয়ায়। উনি রাগে ফোঁস ফোঁস করতে করতে চলে গেলেন বাড়ির দিকে। হৃদি তখন মায়ের সাথে রান্নাবান্নার একটু সাহায্য করে পড়তে বসেছে কেবল। মা এলে খেতে বসবে, অমন সময় কথা থেকে জায়েদা বানু এসে তার চুলের মুঠি চেপে ধরেন। বেশা মাগি, স্কুলে পাঠাই কি এসব করে বেড়ানোর জন্যে? নাগর লাগবে এখনই। তোরে মানা করছে না ওই চেয়ারম্যানের পোলার ধারের কাছেও যাইবি না? তাইলে বারবার আমার এমন কথা শুনতে হয় কেন? আজকে তোরে আমি জানি মাইরা ফেলমু। চুলের ব্যথায় চোখ মুখ কুঁচকে আনে হৃদি। মায়ের হাত আলতো করে ধরে বলে, আম্মা লাগছে আমার, ছাড়ো দয়া করে। গায়ের মানুষ যখন কথা হুনায় ধিক্কার দেয়, তখন তোর গায়ে লাগে না? তখন মনে থাহে না আমার কথা? নাকি লজ্জা শরমও খাইয়া ফেলেছিস হতচ্ছাড়ি? জায়েদা বানু মেয়ের চুলের মুঠি ধরে মুখে পিঠে ইচ্ছা মতো চরকিল দিচ্ছেন, যেন গ্রামের কটূক্তি করা মানুষের ওপর নিজের রাগ এভাবেই বের করে দিতে পারছেন তিনি। হৃদি আকুতি কণ্ঠে বলে উঠল, আম্মা বিশ্বাস করো, আমি কিছু করি নাই, আমি কিছু জানি না, আমার কোনো দোষ নেই, ছেড়ে দাও আম্মা। আগে তোরে মাইরা কবরে পাঠামু, এরপর নিজে গলায় দড়ি দিমু। শেষে দুমদুম করে হৃদির পিঠে 2টা কিল বসিয়ে দিয়ে তিনি গজগজ করতে করতে চলে যান। শরীরের ব্যথায় হৃদি তখন চুপ করে বসে অশ্রু বিসর্জন দিতে থাকে। 10 বছরের তার ভাই আজও দৌড়ে এলো বোনকে এমন বিধ্বস্ত এলোমেলো চুলে বসে থাকতে দেখে। অস্থির হয়ে গেল তার ছোট্ট হৃদয়টা। আতঙ্কে বোনকে ঝাপটে ধরল সে। আপা আপা বলতে বলতে আজুর কণ্ঠ কেঁপে উঠল। হৃদি ও ভাইকে জড়িয়ে ধরে ফুপাতে শুরু করে দিয়েছে। বোনের শরীরে গলে থাকা আজু মুখ তুলে তাকিয়ে জানতে চাইল, আম্মা তোরে আবার মারছে তাই না রে আপা? হৃদি জবাব দেয় না। ছোট্ট ভাই এর আহ্লাদি কথায় ব্যথা যেন তার আরও বাড়ে। নিঃশব্দে তাই অস্ত্র বিসর্জন করে। মতিন আমারে গিয়া কইল,
তোরে নাকি আম্মা মারছে। আমারেও দেখলাম রাগে হন হন কইরা চইলা যাইতে। বোন কে কথা না বলে কাঁদতে দেখে আজুর আরও খারাপ লাগে। কাপা কাপা গলায় বলে, কাল রাইতে তাজ ভাই আইছে। কথাটা শুনেই হৃদির বুকটা দক করে উঠল। কান্না থামিয়ে তাকালো ভাইয়ের দিকে। এখন বুঝতে পারলো তার মা কেন এত মারল তাকে। নিশ্চয়ই গ্রামের লোকজন আবারও খারাপ কথা বলেছে। আর সেসব শুনে এসেই তার মা রেগে গিয়ে তাকে মারধর করলো। তাজ ভাই কি আইছিল এনে? হৃদি মাথা নাড়িয়ে না জানায়, মিহিস্বরে বস জানায়, ওনার সাথে দেখা হয়নি আমার। তাহলে আম্মা তোকে মারল কেন? এমনি। আমি তাজ ভাইরে গিয়া কইয়া দিমু আম্মা অকারণেই মাঝে মাঝে তোর গায়ে হাত তুলে। ভাইয়ের কঠিন মুখ আর কথা শুনে আঁতকে উঠে হৃদি। চোখ দুটি কঠোর থেকে বের হয়ে আসবে মুহূর্তে ভাইয়ের হাত চেপে আতঙ্কিত কণ্ঠে বলে, মাথা খারাপ তোর? ওই পাগল লোককে কিছু বললে উপায় আছে? গুণাক্ষরের যদি জানে হাঙ্গামা করবে। দেখা যাবে আম্মাকেও। থেমে যায় হৃদি। লোকটার কথা মনে হলে আত্মা ভয়ে সংকুচিত হয়ে যায় তার। শুকনো ঢোক গিলল সে। চোখ দুটি সংখ্যার জল করে উঠল। অমন পাগল মানুষ ভুলেও এ কথা জানতে পারলে নির্ঘাত কুরুক্ষেত কুটিয়ে ফেলবে গ্রামে। এইডাই তো ভালা হইব। তাজ ভাই আইসা কিছু কইলে আম্মা তোরে আর মারব না। চুপ কর ভাই, ভুলে এমনটা করিস না লক্ষ্মী ভাই আমার। তাহলে আর আম্মা যে তোরে শুধু শুধু মারে? আম্মা এমনি মারে, এমনি কেন মারবে তোরে? গায়ের লোকের কথা শুনেই তোরে বল বুঝে শুধু শুধু মারতে আসে। এমন কেন করে আম্মা? হৃদির ভাইকে জড়িয়ে ধরে। আম্মা নিজেও জানে গায়ের লোক যা বলছে সব মিথ্যে, কিন্তু আমা সহ্য করতে পারে না বলে রাগ করে। ওদের কিছু বলতে পারে না তাই আমাকে মারে। আম্মা তোরে মারলে আমার খুব কষ্ট হয় আপা। তাজ ভাই তো খুব ভালা কো। হৃদির চোখ আবারও ভিজে উঠে। তবে মনের কোনায় লোকটার কথা শুনে আলাদা এক ভয় আসে। রিফতাজ খান নামটাই যেন তার জন্যে আতঙ্ক। মাঝরাতে খান বাড়ির একমাত্র ছেলে রিফতাজ খান ঢাকা থেকে বাড়ি এসেছে এই 2 দিনের জন্য ছুটি পড়লেও কিংবা যখনই মন চাইবে একটা মুখ দেখার তখনই ভার্সিটি সব কিছু ছেড়ে ঢাকা থেকে ছুটে আসবে রসনপুর গ্রামে। একটা মুখ দেখার তীব্র আকাঙ্ক্ষা তাকে তার শত ব্যস্ততাতেও আটকে রাখতে পারে না। মনে যখন গাঢ় বাসনা জন্ম হয় মুখটা দেখার, তখন দুনিয়া ছিঁড়ে খুঁড়ে ছুটে আসে এই রসুনপুর গ্রামে। যেন এখানে নিজের শান্তি, সব স্বস্তি কিংবা জীবনটা রেখে যায়। সকাল তখন 10টার উপরে। রিফতাজ ঘুমিয়ে আসে উবর হয়ে। গ্রামে এসেই গ্রামে যেটা করে সব সময় সেটাই করেছে গতকাল রাতে। পুরো গ্রাম যখন গভীর ঘুমে তলিয়ে, তখন সে একটা বাড়ির সামনে নীরবে দাঁড়িয়ে থেকেছে। গুণাক্ষরেও যদি একবার দেখা হয় সেই আশায়। এরপর ভোর রাতে নিজের বাসায় এসে ঘুমিয়েছে সে। রিফতাজের ঘরের সামনে হাঁপাতে হাঁপাতে এসে থামল কাজল। দরজার কাছে বসেই 3 বন্ধু মিলে গুজর ফুসর করছিল। তাজবাড়ি এলেই 3 বন্ধু রাহাত, আহাদ, ইমনের দেখা মিলে। 4টিতে জোড়াই ভাব। তন্মধ্যে আহাদ দুঃসম্পর্কের চাচাতো ভাই হয়। কাজল হাঁপাতে হাঁপাতে বলল, বাবা, ভাই উঠেছে? রাহাত জবাব দিল, উঠলে কি আমরা এখানে বসে আছি বলদ? ভাইরে ডাক দেন তাড়াতাড়ি। আহাদ বেশ বুঝলো কাজল কেন এ কথা বলছে। আসার সময় মতিন তাকে ডেকে বলেছে, তা সে কঠিন মুখে উত্তর করল, কাজল্যা চুপ যা। খানিক ভায়ার তো মুখে কাজল বলল, চুপ কর্ম কেন? রাহাত চিবিয়ে বলল, নয়তো কি বাঘকে খেপাবি? কাজল একটু ভাবল, পরক্ষণে জবাব দিল,
না আমি আন্নে গো কথা শুনবার পারমু না, ভাইয়ের কাছে খবরটা কইতে হইব আমার। আহাদ বিরক্ত মুখে বলল, স্যাটের বাল চুপ কর, নয়তো গবরে মুখ তোর ঠেসে রাখবো বললাম। কাজল সেসব তোয়াক্কা করল না, এক রোখা গলায় জানালো, সে আমনেরা যাই ইচ্ছা করুন ভাইকে আমার ডাকতেই হইব। এমন বলল, ডাকতে হইব মানে? আমরা কি কইতাছি শুনতে পাইতাছস না? ওই শালার পুত, ধর ওরে। কাজল ভয় পেল, আতঙ্কিত গলায় বলল, ভাইরে কথাটা না কইলে ভাই পরে আমার উপরে চেতব। আমরা যে না করছি শালার ভাই সেটা শুনতে পাচ্ছিস না? রাহাতের কথায় মুখ কালো করে কাজল জবাব দিল, খবরটা আমি না কইলে পরে যদি জানে তাইলে ভাই আমারে উত্তম মধ্যম দিব। আর ভাইয়ের যে কেলানি, বাপরে বাপ, আমি নাই। মগার বাচ্চা, তুই কিছু বলতে গেলে তোর লুঙ্গি সাঙ্গে তুলে তাল গাছের নিচে বেঁধে রাখবো, পরে মজা বুঝিস। আহাদের কথায় কাজল ভয় পেল, মিনিস্বরে ডাকলো, ভাই ওই সুধীর ভাইয়ের ধর। বলে ইমন এগিয়ে গেল। কাজল এবার জোরে জোরে ডেকে উঠল, ভাই ভাই করে। ঘুম জড়ানো কণ্ঠে তাজ বলে উঠে, কে? কাজলকে স্যাংদোলা করে রেখেছে ইমন আর আহাদ। আহাদ দরজাটা একটু ফাঁক করে বলল, কিছু না ভাই, তুই ঘুমা। সোনা বাবা ঘুমাই ঘুমাই। আহাদের ঘুম পাড়ানির সুরে মাঝে কাজল একবার ভাই ডেকে উঠল। সঙ্গে সঙ্গে ইমন ওর মুখ চেপে ধরে সিবি একটা বাংলা বকা দিল। ঘর থেকে রিফতাজ একটু ঘাড় উঁচিয়ে আদো চোখে প্রশ্ন করল, কে রে? ইমনের হাত সরিয়ে কাজল বাহিরের থেকে ডেকে উঠল, ভাই আমি। কাজলের কণ্ঠ শুনেই ঘুমে কাবু রিফতাজের কপাল কুঁচকে গেল। কাজল হলো তার বার্তাবাহক, সব খবর দেওয়ার মাধ্যম। ওকে শুধু রাখাই হয়েছে কেবল একটা মানুষের খবর দেওয়ার জন্যে। ব্রো দুটি কুঁচকে ধবধবে ফর্সা সুদর্শন রিফতাজ আরেকটু ভালো করে তাকিয়ে দেখে ইমন আর রাহাত তাকে বগল দাবা করে রেখেছে, আর বেচারা হাত পা ছোটাছুটি করছে। রিফতাজ গম্ভীর গলায় বলল ওদের উদ্দেশ্যে, ওকে ছেড়ে দে। তার কথা মতো কাজলকে ছেড়ে দেওয়া হলো। ভেতর থেকে তাজের গলা শোনা গেল, ভেতরে আয় কাজল। কাজল ভায়ার্ত মুখে তিন বন্ধুর দিকে তাকিয়ে আস্তে ধীরে ভেতরে যায়। যাওয়ার সময় রাহাতের জীবনও কথা শুনে যায়, সুধীর ভাই তোরে খাইছি আজকে। কাজল ভেতরে গিয়ে দাঁড়ায়, তাকে আমতা আমতা করতে দেখে সুদর্শন বলিষ্ঠ দেহের যুবকটা উঁচিয়ে বসে। টিঙ্কু চাহানি আর শক্ত কণ্ঠে প্রশ্ন করে, কোনো খবর? রিফতাজের প্রশ্নে ইমন আহাদ রাহাত একে অপরের মুখ চাওয়া চাওয়ি করে। না জানি পাগলিটা কিভাবে খেপে উঠে এবার এই খবরে। কাজলও ভয় ধরা কণ্ঠে জবাব করে, ভাই। কাজলের কণ্ঠ থেমে আসে। রিফতাজ যেন বুঝলো কিছু, ঘুম একটু আগেই উড়িয়ে দিয়েছে সে। টিঙ্কুর নজর কাজলের উপর রেখেই চেঁচিয়ে উঠল, চুপ করে না থেকে বলবি। তাজের ধমকে কাজল সহ তিন বন্ধু ভয় পায়। তারা কেবল তাজের রাগকেই ভয় পাচ্ছে এই মুহূর্তে। বা ভাই, হৃদি আপারে চাষি। তাজ ধৈর্যহারা হয়, চিবিয়ে উঠে বলে, তোর জবানটা বোধহয় একেবারেই বন্ধ করে দিতে হবে কাজল। কাজলের শরীরের ঘাম ছুটে। রিফতাজ খান কি না করতে পারে? ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে না করে মেরে ফেলতেও ভয় পায় না সে। দুই একটা লাশ ফালিয়ে দিয়ে অনায়াসে ঘুরে ফিরতে পারবে এই পুরুষ। কাপা কাপা গলায় কাজল বলে ওঠে, চাষি হৃদি আপারে মারছে একটু আগে। কথাটা শুনেই তাজ প্রচণ্ড রেগে দাঁতে দাঁত কেটে আনলো। দ্রুত নিজের শার্ট গায়ে জড়িয়ে নিয়ে নিল। আহাদ শান্ত স্বরে বলল, দেখ ভাই, তুই এত রেগে যাস না, আমাদের কথাটা আগে শোন। বোতাম লাগাতে লাগে তাজ কঠোর মুখে বের হয়ে যায়। গলা ছেড়ে বলে, জিভ বের কর আহাদ। তাজের টকটকে রঙিন চোখ মুখ দেখে আহাদও পিছু ধরে।
ইমন বলল, ওর সাথে যা আহাদ, আমরা আসতেছি। কথাটা শেষ করে ইমন রাহাতকে ইশারা করলো। এরপরেই বগল দাবা করে কাজলকে নিয়ে গেল পুকুরে। দুই বন্ধু চ্যাংডোলা করে কাজলকে ঢিল মেরে পুকুরের পানিতে ফেলে দিল। ঝপাস করে শব্দ হলো। ইমন উপরে দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে বলল, যদি তাজাজ কোনো অঘটন ঘটায়, বাবুরে তোমারে আমি এক্কেবারে টুই টুই কইরা দিমু। গ্রামের আঁকাবাঁকা রাস্তাতেও তার জিপটা বেগে চালিয়ে নিচ্ছে। চোখে মুখে তার নীরব হিংস্রতা, চোয়ালে এত দৃঢ়ভাব যা বলা বাহুল্য। চোখ দুটি দিয়ে যেন আগুন বের হচ্ছে। তাকে এভাবে দেখে তিন বন্ধু ভীষণ শঙ্কিত। তারা বেশ জানে ওই একটা পিচ্চি মেয়ে নিয়ে তার বন্ধু কতটা উন্মাদ, কতটা সেনসিটিভ। ওর যে কোনো বিষয়ে রিফতাজ খান চুল পরিমাণ ছাড় দেয় না, কাউকে নয়, শুধু তারা কেন গ্রামবাসীও জানে এই মেয়ের যে কোনো বিষয়ে তাজ খান কী করে ঝাঁপিয়ে পড়ে। সেবার রুহুলদের বাড়িতে কারা যেন ঘুরতে এসেছিল। রুহুলের কেমন এক ভাই স্কুলের সামনে রিদিকে দেখে পছন্দ করেছিল বেশ। হেসে হেসে কথা বলার জন্যে একদিন পিছু পিছু ঘুরেছিল বলে তাজ নিজের পরীক্ষা ফেলে ঢাকা থেকে রসুনপুর চলে এসেছিল। এসে সোজা রুহুলদের বাসা থেকে ওর ভাইকে টেনে নিলে নাক বরাবর একটা ঘুষি ছুঁড়ে দিয়ে ক্ষিপ্ততার সাথে বলতে লাগলো, ভুলেও আর ওর দিকে তাকালে এই দুনিয়া দেখা তোর জন্যে হারাম করে দিব, কুত্তার বাচ্চা। তোর চোখ দুটি তুলে বাচ্চাদের মার্বেল খেলতে দিব। তাই ও হুমকি শুনে রুহুলের বাপ মা আতঙ্কিত হয়ে কোনোরকম সারার তাজের হাত থেকে। তবে বেশি কিছু বলতে পারে না। গ্রামে তাদের খুব দাপট। এভাবে মারামারি কেন দিন দুপুরে খুন করে ফেললেও তারা ক্ষমতার জোরে সেটা ধামাত চাপা দিয়ে অনায়াসে ঘুরে বেড়াতে পারবে। চেয়ারম্যান সাহেবের খুব দাপট গ্রামে। শহরে এমপি মন্ত্রীর সাথে ওনার ওঠা বসা। জোর তো থাকবেই। ক্ষমতা আর প্রতিপত্তি তাদের কাছে খুবই সহজ সরল। তাই যে কোনো বিষয়ে ওদের ওপর কোনো কথা চলে না গ্রামের কারো। ঠিক সেদিনই রুহুলদের বাড়ি থেকে সব মেহমান বিদেয় হয়ে গিয়েছিল। এমন অনেক পাগলাটে ঘটনা আছে এই ছেলেকে নিয়ে। তাই রিদ্ধির বিষয়ে কোনো কিছু স্বীকার করতে ওর বন্ধুরা ভয় পায়। কিন্তু আছে না ওই চামচাটা, ওই যে কাজল, হাবলা গড় করে সব উগলে দিবে পরাণের ভাইয়ের কাছে। কাজল খান বাড়ির টুকটাক কাজ করে। সেই ছোটবেলা থেকে বাপ মা মরা ছেলেটা খান বাড়ির নুন খেয়ে আসছে। সেই কৃতজ্ঞতা থেকে বাড়ির প্রতিটি সদস্যের জন্য জান দিতে প্রস্তুত সে। তবে তাজের ক্ষেত্রে সেই কৃতজ্ঞতা যেন হৃদয়ের টান হয়ে দাঁড়ায় তার কাছে। কাজলের প্রধান দায়িত্ব হলো হৃদির ওপর নজর রাখা, ওর ভালো মন্দ সব খবর পাচার করা রিফতাজ খানের কাছে। ওর কোনো অসুবিধা হলে ঢাকা থেকে সিংহের মতো গর্জন ছাড়ে বন্ধুদের ওপর। সেই ছোট্ট থেকে হৃদিকে যেন নজরে নজরে বড় করেছে সে। আজ পর্যন্ত কোনো ছেলেকে ধারে কাছে ঘেঁষতে দেয়নি। কোনো অসুবিধা হলে দিন দুনিয়া ভুলে আগে সেটা ঠিকঠাক করা তার কাজ। হৃদির কথায় কী অসুবিধা হলেও সেটা দেখা বুঝি তার দায়িত্ব। যেন অদৃশ্য কোনো অভিভাবক সে। আহাদও পড়াশোনার জন্যে তাজের সাথে ঢাকা থাকে। গ্রামে শুধু ইমন আর রাহাত থাকে। বাকি সব কাজ তাজের হয়ে কাজল করে। ঢাকায় থাকলেও সব খবর পায় তাজ ওখানে বসেই। যদিও বা তিন বন্ধুর চাপে কাজল কখনো কোনো বিষয় চেপে যায়, তবুও সেটা ওই তিন শয়তানের জন্যে। একবার কি জানি একটা কথা কাজল ওই তিন গোয়েন্দার চাপে পড়ে চেপে গিয়েছিল। পরে ওই খবর তাজ পেয়ে চড়াতে চড়াতে কাজলের গাল লাল করে ফেলেছিল। হৃদি সম্পর্কিত সামান্য খবরও যদি তাজের কাছে পৌঁছাতে দেরি করে, কেলানি খেতে হয় ওই হাবলা কাজলের। সেই ভয়ে কাজল এবার আর ওই তিন শয়তানের কথায় কান দেয় না। ইমন রাহাত আহাদ আতঙ্কিত নয়নে একে অপরের দিকে তাকিয়ে আছে।
না জানি এই তার সেরা পাগল প্রেমিক কি করে। ওর প্রিয়সীকে তো ওর মাই মেরেছে, এখানে ওর রাগ করার মানে কি? আর এভাবেই খেপে ছুটে চলার মানে কি বুঝতে পারছে না তারা কেউ। তাদের নজর গম্ভীর মুখে বসা টকবক করে রাগ ফোটা ছেলেটার দিকে। বেলা প্রায় 11টা বাজে। হৃদি এখন পর্যন্ত কিছু খায়নি। ভাইয়াটা খিদের জ্বালায় মুড়ি আর চানাচুর খেয়েছে। মা ছাড়া দুই ভাই বোন ভাত খায় না। হৃদিকে সেই যে মা মেরেছিল এরপর আর দেখা হয়নি। হৃদি ফলা মুখে নিজেদের পাকা ঘর থেকে বের হয়। গত বছরই মা ধান বেচার টাকা জমিয়ে এ ঘরটা বাধাই করেছে। আহামরি বড় নয়, ছোট ছোট 3টা রুম, একটা রান্নাঘর, 2 রুমের সাথে বাথরুম আছে। বারান্দার একপাশে রঙিন টিন টেনে আরেকটা কেবিনের মতো জায়গা করা হয়েছে। তাদের অভাব টানাপোড়েনের মাঝেও এই ছোট্ট সংসারে বেশ আছে। এই ঘর টান দেওয়ার সময়ও কম কাহিনী হয়নি। বলা নেই কওয়া নেই, এই রিফতাজ খান এসে হাজির। শহর থেকে ইট রড মালামাল আনা নেওয়া থেকে শুরু করে মিস্ত্রিদের কড়াভাবে শাসনে সব কাজে হাজির হয়েছে। যদিও জায়েদা বানু অমত করেছিলেন রুষ্ট কঠিন মুখে শেষ হবে। ওই পাগল মানুষটা তোয়াক্কা করেনি, শুধু হাসি মুখে বলেছিল, চাচি আপনি বেশ ভালো করেই জানেন আপনি মানা করলেও আমি আসবো। কাজটা যেহেতু আমারই তাই আমার পিছনে সময় নষ্ট না করে আমার কাজটা দয়া করে করতে দিন। আর পারলে কষ্ট করে 1 কাপ চা দিয়েন। মুখের ওপর আর কি করে বলা যায় আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। লোকটা কারো কোনো কথাই না শুনে নিজের কাজ করে গিয়েছে, যেন তাদের অনিচ্ছা সত্ত্বেও ওই লোকটা তাদের জীবন নিয়ন্ত্রণ করে কিংবা সব কাজে বিচরণ করে চলে নির্দ্বিধায়। হৃদিদের বাড়ির পেছন দিকটা একটু ঝোপঝাড়ের মতো। পিছনে কয়েকটা গাছগাছালি আছে, ছোট্টখাটো একটা বাঁশঝাড়ের মতো আছে। হৃদি ভয়ে বাড়ির পেছনে খুব কম যায়, তবুও সে আস্তে ধীরে আজ এগিয়ে গেল। একটা গাছের শিকড়ের ওপর বসে জায়েদা বানু কেঁদেছেন নীরবে। হৃদি চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এগিয়ে যায় সেদিকে। ক্ষীণ স্বরে ডাকে, আম্মা বলে। জায়েদা বানু শুনেও না শোনার ভান করে চোখের পানি মুছে নেন, কিন্তু অভাগী দুঃখিনীর চোখ শুকায় না। হৃদি গিয়ে মায়ের সামনে বসে, কোলের ওপর মাথার হাতটা ধরে আলতো স্বরে বলে আবারও, ও আম্মা ঘরে চলো না। আম্মা। জায়েদা বানু মেয়ের হাত সরিয়ে নেন। হৃদি আবারও হাত ধরে কাপা গলায় বলে, আম্মা বিশ্বাস করো আমি কিছু করিনি, তুমি তো জানো আমি কি রকম। আমি কিছু করিনি আম্মা। ও আম্মা চলো না ঘরে, খিদে পেয়েছে আমার, ভাইও খাইনি। আম্মা দয়া করে রাগ করো না আর। জায়েদা বানু তবুও চুপ। কাঁদছো কেন তুমি আম্মা? দেখো আমার সব ব্যথা চলে গিয়েছে, এবার চোখ মুছে আসো না ঘরে যাই। আম্মা। জায়েদা বানু বুক হা করে উঠে। উনি ঝাপটে ধরে মেয়েকে, ফুপিয়ে ওঠেন হঠাৎ করেই যন্ত্রণা নিয়ে বলে, তুই কেন বুঝিস না মা? ওরা আর আমরা এক না। তুই কেন ওরে কিছু বলস না? ওরে বারণ করতে পারস না তোর ধারে না আসতে? ওর আশেপাশে আর যাইস না রে মা। দিন শেষে এই গায়ের লোকেরা তো তোরই দোষারোপ করে রে মা। ওরে কিছুই কয় না, ওরা ধনী হেগো, কিছু কইতেও পারবো না। গ্রামের মানুষ দুনিয়ার যত কালি সব মাখে শুধু মাইয়া মানুষ গো গায়ে। কলঙ্ক তৈরি হয়েছে কেবল আমাগো মতো গরিব আর নারী জাতির লাইগা। তোরে আমি এত বুঝাইয়াও পারি না। মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বিলাপ সুরে একথা বলেন জায়েদা বানু। মায়ের ওমে গুটিয়ে থাকা হৃদিও নিঃশব্দে কাঁদে। যে যা বলুক আল্লাহ আর সে তো জানে ওই লোকটার সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই। তবুও গায়ের লোকের কত কূটনীতি, কত বাজে কথার সম্মুখীন হতে হয় তাকে। একদিকে তার অসহায় মা যে গ্রামের লোকের নোংরা কথা নিয়ে তার জন্যে সবসময় চিন্তিত থাকে,
আর অন্যদিকে ওই রাগে ভয়ঙ্কর পুরুষটা, যার সামনে গেলেই তার কলিজা শুকিয়ে আসে, ভয়ে হাত পা কাঁপতে থাকে, যে আশেপাশে থাকলেও তার কণ্ঠটা অদৃশ্যভাবে রোধ হয়ে যায়। গ্রামের বিশাল বড় মাঠটার মাঝে রিফতাজ খান মোটা একটা লাঠি দিয়ে দেদারসে মারছে একটা ছেলেকে। মাঝে মাঝে প্রহারের ফলে ব্যথায় কুকিয়ে উঠছে ছেলেটা। আঘাতপ্রাপ্ত স্থান থেকে শুয়ে শুয়ে রক্ত পড়ছে, ঠোঁটের কাছটা কেটে গিয়েছে, কিনারা দিয়ে রক্ত ঘেঁষে নামছে। দেখে বোঝা যাচ্ছে এত জঘন্যভাবে মারার ফলে ছেলেটা হাঁপিয়ে গিয়েছে। কুত্তার মতো জিহ্ব বের করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে কোনো রকম। অদূরেই দাঁড়িয়ে আছে আহাদ, ইমন আর রাহাত, তার পাশে জড়সড় হয়ে আছে কাজল। ইতিমধ্যে মাঠে বড়সড় জটলা পাকিয়ে গিয়েছে। গ্রামের অনেক মানুষ এসে ভিড় জমিয়েছে। মহিলা, বৃদ্ধা, বাচ্চায় মাঠের আশপাশ রমা। সবাই কানাঘুষা শুরু করেছে। আসলে মুখ গুজে দিয়ে ফুসফুস করছে এর ওর সাথে। নিম্নস্বরে কত কথাই বলছে তাজকে নিয়ে। ছেলেটাকে কিভাবে পাষাণের মতো মারছে চেয়ারম্যানের ওই রকচটা উশৃঙ্খল পোলাটা। আঘাতপ্রাপ্ত ছেলেটা মুখ হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। সবার মাঝে একটা উৎকণ্ঠা বয়ে যাচ্ছে, এই ছেলে কেন এভাবে মারছে ওকে। রিফতাজ খান চোয়াল শক্ত করে হাত চেপে রাখা মোটা লাঠিটা দিয়ে হাঁটুতে আরেকটা বাড়ি মেরে ক্ষুদ্র হয়ে চেঁচিয়ে বলল, আরও শখ করবি কথা চলানোর? বল, মজা পাচ্ছিস তো? শালা গ্রামের কুটনি মহিলাদের মতো এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে চালান করবি? রিফতাজ মুখ হাঁ করে শ্বাস নিচ্ছে। রাগে শরীরটা জ্বলে যাচ্ছে। কানে বারবার একটা কথাই লাগছে, চাচি রেদি আপারে মারছে। দাঁতে দাঁত চেপে বাহুতে আরেকটা বাড়ি মেরে গর্জে উঠল তাজ, শুয়োরের বাচ্চা। পরের চরকায় আর কোনোদিন তেল মারতে দেখলে এক একটাকে ঘর থেকে ধরে এনে কচুকাটা করব। কোনো বাল ছিঁড়তে পারিস ছিঁড়িস, কিন্তু কারো কথা নিয়ে কানাঘুষা করলে জমের কাছ থেকে ঘুরিয়ে আনাবো। কিন্তু একটু থামে সে, আবার বলে, বল আরও করবি? আমি কেন কথায় কার সাথে দেখা করতে যাই সেটা নিয়ে আরও মরবি? আমার জীবন নিয়ে আরও নাক গলাতে আসবি কি না সেটা বল বাইসো। পুরো মাঠ যেন স্তব্ধ হয়ে গেছে। অনেকে অনেক কিছু বুঝে নিয়েছে। ওই পাগল ছেলে কেন মারছে, কাকে কি বোঝাচ্ছে তা বেশ বুঝতে পারছে সবাই। তাই আর কোনো কথা বের হচ্ছে না মুখ দিয়ে, যেন শুনতে পেলেই বেদম কেলাবে। কিন্তু সবার মাঝে মায়া হতে লাগলো ওভাবে মারতে থাকা ছেলেটার উপর। আহারে বড়লোকের রাগের খায়েশ মেটাতে অকারণেই নির্দয়ের মতো মার খাচ্ছে। আর যদি খালি দেখিছি আমার পিছু পড়ে থাকতে, তবে জান বের করে ফেলবো মাতারির বাচ্চা। আমার বিষয় নিয়ে কোনো কথা শুনলে সেই বাইসো এরই ঠোঁট সেলাই করে ফেলবো। তাদের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। আহাত ইমন এসে তাকে জোর করে আটকে নিলে তাজ হিংস্র লাল দুটি চোখ নিয়ে মাঠের সবার দিকে তাকালো একবার। ছেলেটার অমন চাউনি কারো বুকে নীরব ঝড় তুলে দিল। এই বুঝি কাকে এসে আবার ধরে ফেলে। এই ছেলে কি সাংঘাতিক। তাজ ওদের দিকে শকুনি চাউনি নিবদ্ধ করে থুতু ফেললো মাটিতে। দাঁত পিষে বলল, এটাকে হসপিটালে নিয়ে যা। আহাত, রাহাত, ইমন আর কাজল ছেলেটাকে ধরাধরি করে তুলল গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। আর রিফতাজ খান চোয়াল দৃঢ় করে ছুটল নিজ গন্তব্যে। হৃদের দাদি কুলসুমা বেগম তখন উঠানের এক কোণায় গাছের ছায়ায় বসে সুপারি কাটছিলেন। ভদ্রমহিলার বয়স এখন শতার্ধ। শরীরের চামড়া কুঁচকে গিয়ে জ্বলে পড়েছে, অথচ বেশ ঠাটবাট অনায়াসে চলাফেরা করতে পারেন। এমনকি ছেলেদের সংসারে সারাদিন খেটেই 2 বেলা ভাত খায়। ভদ্রমহিলার 12 জন সন্তান ছিল, অবশেষ টিকেছে মাত্র 4 জন। এর মাঝে আল্লাহ তার এক ধনকে নিয়ে গিয়েছেন, আর সেটা হলো হৃদির বাবা। কুলসুমা বেগমের 3 ছেলে 1 মেয়ে। মেজ ছেলে মানে হৃদির বাবা বাদে বাকি 2 ছেলে বরকত আলী, রজিম মিয়া এবং
এক মেয়ে মরিয়ম এখন জীবিত। দাদিকে শুকনো সুপারি ছিলতে দেখে হৃদি দৌড়ে যায়। দাদিবু, তুমি সুপারি কাটছ কেন? আমাকে ডাকতে পারলে না? দাও, আমাকে দাও। কুলসুমা বেগম এক গাল হেসে বলেন, আমার সান, আমি ঠিক পারমু, তোর চিন্তা করা লাগবো না। দাও তো দেখি বুড়ি। হাত কাঁপতে থাকে, এরপরও কাজ থামে না। কাজ না করলে কি আর ভাত পাবো? কে বলেছে তোমায় কাজ করতে? আম্মা দিনে 1000 বার বলে আমাদের ঘরে চলে এসো জিনিসপত্র নিয়ে। তুমি সে কথা শোনো? হৃদি নাক ফুলিয়ে কথাটা বলে। বটি আর সুপারি নিজের দিকে টেনে আনে। কুলসুমা বেগম পিড়িতে আয়েশ করে বসে জবাব দেন, এইডি কোনো কথা বোন? তোর মায়ে একলা তোরা 2 ভাই বোন রে পালতাছে, এর মাঝে আমি গেলে কেমনে কি হইব? টানাপোড়নের সংসারে তোর মা দিন রাতি খাইটা মরে, মানুষ কি কইব পরে? 2 পুত রাইখা মাইনসের কথা কানে নিলে জগৎ রসাতলে যাইব আম্মা। পাজরে কতগুলি শুকনো বাঁশের কুঞ্চি এনে নিজ গহের উঠানের এক কোণায় রাখতে রাখতে বললেন জাহেদা ভানু। শীতের আবহাওয়া বইছে, তাই বাহিরে একটা চুলা পেতেছেন। যদিও সবসময় একটা চুলা বাহিরে রাখেন, আর পিছনেও পাকা করা একটা রান্নাঘরে 2টা মাটির চুলা আছে। তিনি এবার মেয়ে আর শাশুড়ির দিকে তাকিয়ে বলেন, আমার 2 পোলা মাইয়ারে পালতে পারলে আমনের লাইগা আমার ভিক্ষা করতে বাহির হইতে হইব না। এখনও ক্ষেতের ধান খাই সারা বছর, সেলাইয়ের কাম কইরা কয়টা ধান বেচা পোলা মাইয়ারে নিয়া চলতে পারি। আমনেরে আর কদিন কইতে হইব যে এইসব সাইরা আমার ঘরে উঠেন, হৃদির লগে খাইবেন, ঘুমাইবেন আর নামাজ রোজা করবেন, কিন্তু আমনেরে কি কথাই ধরে? বইগা মরণের স্বাদ জাগছে আমনের। কুলসুমা বেগম ছলছল নয়নে তাকায় মেজ ছেলের বইয়ের দিকে। এখনো মুখে যেন সৌন্দর্য লেগে আছে। আগের মতো মধুর্যতা না থাকলেও দেখতে বেশ আছে। চামড়াটা আগের চেয়ে রোদে পুড়ে একটু চাপা হয়েছে, কিন্তু ভদ্রমহিলা তাকালে যেই সেই যৌবনবতী টকটকে রসালো আমের মতো জায়েদা ভানুকে দেখতে পান। কুলসুমা বেগম কিছু বলবেন এর আগেই ওনার বড় ছেলের বউ হামিদা বের হয়ে এলেন। তীর্যক কণ্ঠে বলে ওঠেন, তার হৃদির মা, তোর তো দেহি টেহা রাইখার জায়গা পাইতেছস না, বিরাদনী হইয়া গেছস। তা আমারেও কয়েকটাহা ধার টার দে, বড়লোক মানুষ তুই। কেমন কইছি, ঠেস মাইরা কথা কন কেন? শাশুড়িরে খাওয়াইতে গেলে ধনী হওয়া লাগে বুঝি? গরিব হইয়া কাম না কইরা বুড়া একটা মানুষে খাওয়াইনি যায় না। জায়দা বানুর কথা শুনে হামিদা ফুঁসে ওঠেন, গলা ছেড়ে বলেন, কি কইতে চাস তুই? আমি আম্মারে দিয়া কাম করাই? ওনারে কি আমি জোর কইরা কাম করাই? কি বুঝাইতেছস তুই? জোর কইরা করান নাকি করেন তা তো আমরা সবাই দেখি ভাবি। একবেলা একটা কাম না করলেই তো আপনার মেজাজ চাঙ্গে থাহে। জিনিসপাতি যে অকারণেই ঘর থাইকা ফিক্কা মাইরা রাগ দেহান, কোন কারণে তা আমরা জানি। মুখ সামলাইয়া কথাও ক হৃদির মা, নয়তো তোর মুখ আমি ভাইঙ্গা দিমু কইলাম। আমি আর সেই আগের হৃদির মা নাই ভাবি, যে ঘরে আইসা মাইরা যাইবেন আমনেরা, আর আমি সব মাইনা নাওমু। হৃদি সুপারি রেখে মায়ের দিকে এগিয়ে যায়। আকুতি স্বরে মায়ের দিকে তাকিয়ে বলে, দয়া কইরা আম্মা চুপ করো। হামিদা চেঁচিয়া বলেন, শৈলে তেল হইছে তোর হৃদির মা, তেহার গরম তেহাস। এই গরম বেশি দিন থাকবো না কইলাম, টিকবার পারবি না, ধ্বংস হইয়া যাইবি একদম। মেয়েকে সরিয়ে দিয়ে বলেন জায়েদা ভানু, এইটা তো আমনেরা কয়েক বছর আগেই কইরা রাখছেন আমারে ভিটামাটি সারানোর লাইগা। আমনেরা সবাই কম কসরত তো করেন নাই। কত ফোন দিই তো আটছিলেন, মিলামিশা ইঙ্গিত দিয়া কথা কম কও আপা, নয়তো খারাপ হইব কিন্তু। কুলসুমা বেগমের ছোট্ট ছেলের বউ রসনা তেরে এলেন, তুই কথা তাই না নেসকে রে নিজুমের মা?
সত্যি কথা সবার গায়ে লাগে, তোর গায়েও কি লাগছে? তুমি খুসাইয়া খুসাইয়া কাইজা করবা, আর আমি কইতে আসলেই দোষ হইব। সত্যি হইল তিতা কল্লার মতো, যেমনে যাই করস তিতকিরি একটা দেবই। আপা সাবধান কইরা দিতাছি, লাগতে আইসো না আমার লগে, একেবারে কোন ঠাসা হইয়া যাইবা। তোগো লগে আমি গেস্টেও যাই না, বিষাক্ত জিনিস থাইকা দূরে থাকাই ভালারে। নিজুমের মা জায়েদা ভানু ভেতরে চলে গেলেন। দুই জামিলে তখনও অকথ্য ভাষায় গালাগাল করে যাচ্ছেন। উঠানের এক কোনায় বসে কুলসুমা বেগম কান্নাকাটি করছেন তখন থেকে। এই বৃদ্ধ জীবনে সুখ নেই ওনার, সব কিছুতেই ছেলেদের বউয়ের দোষ। কিছু হতে না হতেই কথা শোনায় ছেলেগুলিও হয়েছে। বউরা যা বলে তাই সই। রিদি তোর দাদিরে নিয়ে ঘরে যায়। হামিদা বেগম তেড়ে উঠলেন, আমনের সেরা আসুক আইজ, যদি খালি ওই ঘরে গিয়া দানা পানি খাইছেন তাইলে খবর আছে আমনের। কুলসুমা বেগম আকাশের দিকে তাকিয়ে বলেন, খোদা গো, এই কারণেই কি পোলা পাইন মানুষ করেছিলাম অত কষ্ট কইরা। আমার জামাইডার লগে আমারও তাইলে নিয়া নিতে পারলা না কে তুমি? দাদি বুকে কান্না করতে করতে বাড়ি ছেড়ে বের হতে দেখে মনটা খারাপ হয়ে গেল রিদির। তখনই ছুটে এলো তার প্রাণপ্রিয়া সখী রোমানা। হাত টেনে একটু দূরে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, সয়া একটু বটতলায় যায়। কপাল কুঁচকে রিদি প্রশ্ন করলো, এই দুপুরবেলা বটতলায় কেন? আমার একটু দরকার আছে, আয় না, আম্মা বকবে। চাচি আম্মা ঘরে দেখব না, চল না। বান্ধবীর কথায় রিদিও চলতে লাগলো। পাকা ধান ক্ষেতের আইল দিয়ে রিদি আর রোমানা এগিয়ে গেল বটতলার দিকে। গ্রামের ওই পাশে একটা বিশাল বটগাছ আছে। ওই জায়গাটা একটু বেশি নিরিবিলি থাকে। চারদিকে শুধু ধান ক্ষেত, আর বটগাছের পাশে দিয়ে সরু মাটির একটা রাস্তা কেবল। মাটির রাস্তার পাশেই চেনা পরিচিত জিপটা দেখে আটকে উঠল রিদি। অদূরে তাকিয়ে দেখতে পেল নীলরঙা শার্ট পরা বিলাসদেহী লোকটাকে। এলোমেলো চুল আর শুকনো মুখ, এতটুকু দেখেই ভয় কলিজা ফেটে যায় তার। পাশ ফিরে তাকায় রোমানার দিকে, কাসুমাসু মুখ করে বলে সে, আমার কোনো দোষ নাই বোন, তাজ ভাই হুকুম করেছে। তোরে না নিয়ে আইলে আব্বার কাছে বিচার দিব। জামালের সাথে কথা কই দেইখা। রিদির গলা শুকিয়ে যায়। শুকনো ডোক গিলে উল্টো পথে ফিরে পা বাড়াতেই তিরাজ এক গলায় শোনা যায়, কেউ যদি এক পা বাড়িয়েছে তবে আমি রিফতাজ খান, কিন্তু তার পা ভেঙে দেব বলেই দাও। হৃদির বুক ধরফর করে। বান্ধবীর দিকে তাকায় অসহায় চোখে। আশ্বাস দিয়ে বলে রুমানা, আমি এদিকেই আছি, তুই কথা কইয়া আয়। তাজ ভাইয়ার বড্ড অস্থির দেখাচ্ছে। কি হলো? কাউকে আসতে বললাম তো আমি। তাজের মোটা গলায় শোনা কথা হৃদির কলিজায় গিয়ে লাগে। হাত পা ঠান্ডা হয়ে আসে, তবুও পা বাড়ায় সেদিকে। অনেকটা দূরে দাঁড়িয়ে মৃদু কাঁপতে থাকে মেয়েটা। চাপা অস্থিরতা নিয়ে হাত কসলায় সে। তাজ আগাগোড়া তাকিয়ে দেখতে পায় ঘরসী এক কন্যাকে, যার আদলে তার দুনিয়ার শান্তি আর আরাম খুঁজে পায়। মেয়েটাকে এভাবে ভয় পেতে দেখে অদর বাঁকিয়ে হাসে রিফতাজ খান। গম্ভীর গলায় বলে, ভয় পাচ্ছিস পুস্কু? হৃদি আলতো করে চোখ তুলে তাকায়, পরক্ষণে আবার নামিয়ে নেয়। কয়েক সেকেন্ড তাকিয়ে এই লোকের ভয়ঙ্কর দুই চোখে সে তাকিয়ে থাকতে পারে না। ভয়ে শীতল হয়ে আসে তার দেহ। আবারও যেন অতল কোনো গহ্বরেও তলিয়ে যেতে থাকে যেন ধীরে ধীরে। অথচ সে দেখল না তার ওই 3-4 সেকেন্ডের চাউনি দেখে সামনের ব্যক্তিটা কতটা তৃপ্তি নিয়ে চোখ বুজে বুকের পাশটা চেপে ধরেছে। তাজ আবার প্রশ্ন করে, কি রে, ভয় পাচ্ছিস? জবাব দিতে পারে না হৃদি, সমানে হাত কচলে যাচ্ছে সে। এই লোকের সামনে আসলেই তার সব কিছু যেন জমে যায়। তার উপর কেউ দেখে নিলে কি হবে তা নিজেও জানে না সে। কাছে আয় হৃদি,
তাজের এই কথাটা হৃদির বুকে ভয়ের তীব্র আলোড়ন শুরু করে। দাঁতে দাঁত খিসে ধরে সে, শুনতে পাচ্ছিস কি না কি বললাম? কাছে আয়। হৃদি তখনও ভয়ে জমে আছে। তাজ এবার ধমকে উঠল, কি বললাম তোকে? কেঁপে উঠল সে। শীতল পা দুটি নিয়ে কোনো রকম 2 কদম এগিয়ে এলো। মাথাটা একেবারে নিচু করে রেখেছে, চিবুক বুক ছুঁয়ে নিয়েছে। ওড়না দিয়ে ঘোমটা টানা, কপালের পাশ দিয়ে এলোমেলো কয়েকটা চুল মৃদু বাতাসে উঠছে। পরম তৃপ্তি নিয়ে এক নজরে তাকিয়ে আছে তাজ। ঠোঁটে জল জল করছে শান্তির এক চিলতে ঝিলিক। নেশা ধরানো অপলক চাউনি মেয়েটার ওপরেই। আরও কাছে আয় হৃদি। শুকনো ডোক গিলল হৃদি। ভেতরটা বড্ড হাঁসফাঁস করছে। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে। ভয়ে ভয়ে কোনো রকম 1 কদম পা ফেলল সামনে। নিজের জায়গায় স্থির থেকে চোখ নাড়িয়ে সেটা দেখল তাজ। শান্ত স্বরে বলল, আরও। হৃদি আর এক চুলও নড়ল না। 2 হাত দূরত্বে দাঁড়িয়েছে দুজন। আর কত কাছে যাবে? লোকটা কি পাগল হয়ে গিয়েছে নাকি? কেউ দেখে ফেললে কি হবে ধারণা আছে তার? এই নির্জন বটতলায় রোদের মাঝে তোকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলে কেমন হবে রে হৃদি? দরাক করে শব্দ হলো হৃদির বুকের ভেতর। অস্তিত্বে মিয়ে যেতে লাগলো তার হৃদয়টা। শঙ্কায় পাটা কিঞ্চিত নাড়ালো শুধু। সেটা দেখে বেশ মজা পেল তাজ। মাথা নুয়ে রাখা হৃদির দিকে তাকিয়ে অদেখায় ঠোঁট চেপে হাসল সে। এখন বল, আমায় ভয় পাস? হৃদি জবাব দেয় না, চুপ করে দাঁড়িয়ে থাকে। তা দেখেই খেকিয়ে উঠে তাজ। কী রে, কি জিজ্ঞাস করলাম? ভয় পাস আমায়? জমে থাকা হৃদিকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নিঃশ্বাস ফেলে তাজ। মনে হচ্ছে এই দুপুরের রোদে তোকে এক পায়ে দাঁড় করিয়ে রাখা আমার আবশ্যক। চমকে উঠে হৃদি। সঙ্গে সঙ্গে বোকার মতো হৃদি মাথা ওপর নিচ তুলে সম্মতি জানায়। তাজ ব্রু শুরু করে প্রশ্ন করে ফের, মানে ভয় পাস এই তো? নাসরবান্দা হৃদি তবুও মুখ না খুলে চুপচাপ বড়বোবার মতো মাথা দুলিয়ে হ্যাঁ বলে। তা দেখে দীর্ঘশ্বাস বের হয়ে আসে তাজের ভেতর থেকে। না পেরে নিজেই বলে, তুই কি বুঝতে পারছিস না হৃদি? তোর কণ্ঠ শোনার জন্যে আমি কতটা উদ্গ্রীব হয়ে আছি। আমার ভেতরটা যে ছটফট করছে তা দেখছিস না কেন তুই? হৃদি চকিতে চোখ তুলে তাকায় লোকটার পানে। উস্কো খুস্কো চেহারা দেখে স্তব্ধ হয়ে যায়। ফর্সা সুদর্শনে এমন রাজপুত্রর মতো ছেলেটাকে দেখলেই তার মনটা কেমন কেমন করে ওঠে। বুকটা মুসর দিয়ে উঠে। হৃদিকে চোখের দিকে তাকিয়ে থাকতে দেখে হাসে তাজ। মৃগৎ কণ্ঠে বলে, আর একটা প্রশ্নের উত্তরে যদি চুপ থাকবি তাহলে এই গাছের সাথেই তোকে বেঁধে রেখে যাব বলে দিলাম। হৃদির ব্রু উঁচু হয়ে যায়। চাউনিতে সন্দেহ মিশে। শুকনো গলাটা আরও যেন শুকিয়ে যায়। তুই বোঝাতে চাইছিস আমাকে ভয় পাস তুই, এই তো? হ্যাঁ, কেন ভয় পাস? এমনি। আমি কি বাঘ ভাল্লুক? না। আমি কি তোকে কোনোদিন খেয়েছি হৃদি? ধরাম ধরাম করে শব্দ হতে লাগলো যেন কথা থেকে। চাউনিতে সংখ্যা আর আতঙ্ক মিশে। কিঞ্চিত কৌতূহলেও দেখা দিল। কি বলছে এই লোক? এইসব কোন ধরনের কথাবার্তা ওনার? কিরা চুপ করে আসিস কেন? তোকে কোনোদিন খেয়েছি আমি, নাকি খেতে চেয়েছি? লজ্জায় মরে যেতে ইচ্ছা হলো হৃদির। কি বলবে না বলবে কিচ্ছুটি বুঝলো না। তাই বোবার মতোই দাঁড়িয়ে রইল। তোকে কোনোদিন খেয়ে টেস্ট করিনি, তাহলে ভয় কেন পাস আমায়? কী রে, এই এমনি? তাজ আর মেয়েটাকে ঘাটল না, নিজেই আরেকটু এগিয়ে গেল। মুগ্ধ হয়ে মাতোয়ারা নয়নে দেখল হৃদির মুখখানা। এই মেয়েটাকে দেখলেই শত তপ্ততার মাঝে তার শান্তি লাগে। জ্বলন্ত অনুভূতিতে শীতলা নেমে আসে। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটে। নরম সুরে প্রশ্ন করল তাজ, চাষি মেরেছে? হৃদি মাথা নুয়ে নিল। বলতে চাইল, আপনার জন্যই তো আম্মা শুধু শুধু মারে আমাকে। কী রে? হ্যাঁ, কোথায় মেরেছে? জবাব দিতে পারে না হৃদি। লজ্জায় অস্বস্তিতে মাথাটা নুয়ে হাতে নখ কুটতে থাকে সে।
তাজ শঙ্খ নয়নে দেখে যায়। ডান গালের পাশে হালকা লালচে হয়ে আছে। তা দেখে শুয়ে দেওয়ার জন্যে হাত বাড়িয়ে দেয়। বিপদ সংখ্যায় এক কদম পিছিয়ে যায় হৃদি। সেটা খেয়াল করে তাজ কোমল স্বরে প্রশ্ন করে, আমি শুয়ে দিলে পাপ হবে, কলঙ্ক লাগবে? উস্ফুট বাঁকে জবাব দেয় হৃদি। তাজ আগের সুরেই বলে, আমার নামে একটু কলঙ্ক মাখা না হৃদি। হৃদয়ের গহীনে যেন কেউ হুল ফুটিয়ে দিয়েছে। এমন লাগলো হৃদির ভেতরটা কেমন করে দুলে উঠল বুঝলো না সে। এই লোকটাকে দেখলে সে যেমন ভয়ে জমে যায়, তেমন লোকটার সৌন্দর্য আর কিছু কিছু কথার হৃদয়টা দুলে উঠে তার। বুকের গভীর হঠাৎ হঠাৎ আলোড়ন শুরু হয়। উথাল জল বয়ে তার মাঝে। হৃদি, মাখবি আমার নামে কলঙ্ক? হৃদি দাঁড়িয়ে থাকতে পারছে না। শির দ্বারা বেয়ে শীতল স্রোত নামছে যেন। অবশ হয়ে হারছে গোটা শরীরটা। এই লোকটা এই সাংঘাতিক ভয়ঙ্কর কেন হলো? হৃদিকে এতটা মেয়ে যেতে দেখে তাজ আরেকটু এগিয়ে যায়। কপালের সামনে চলে আসা চুলগুলিকে আলতো ছুঁয়ে একটু সরিয়ে দিয়ে নিজ থেকে ফিসফিস করে, রিফতাজ খানের নামে একবার কলঙ্ক মেখে দেখ হৃদি। গোটা দুনিয়া এনে দেব তোকে, সব সুখ এনে ফেলবো তোর পায়ের কাছে। এই পর্যায়ে হৃদির শ্বাস আটকে আসে। মনে হয় এখনই মাথা ঘুরিয়ে পড়ে যাবে সে, নয়তো জানটাই বের হয়ে আসবে। আমি যাই শব্দ দুইটা কোনো রকম উচ্চারণ করে হৃদি পিছু ফেরে। এক পা বাড়াতেই তাজ খোপ করে তার কবজি চেপে ধরে আলতো স্বরে জানায়, এই গোটা দুনিয়া তোর যাওয়ার মতো একমাত্র জায়গা হলো রিফতাজ খান। সারা দুনিয়া ঘুরলেও শেষমেশ তোকে এখানেই আসতে হবে, এটা মনে রাখ হৃদি। তোর একমাত্র আর স্থায়ী ঠিকানা হলো কেবল রিফতাজ খান। গল্প প্রাণ ভোমরা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।